এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। চলে যান এখান থেকে, আর কখনো সামনে আসবেন না। মামুনি আয়নের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে, আমি তাকেই বিয়ে করব। এই কথা শুনে যেন মুহূর্তে আরিবের চোখ লাল হয়ে ওঠে। ভালোবাসা আর উন্মত্ততায় ওর মুখের হাসি মিলিয়ে যায়, চোখ জ্বলতে থাকে ক্রোধে। কথাটা যেন আরিবের মাথায় আগুন ধরিয়ে দেয়। আর কোনো কিছু না বলেই হঠাৎ ঝাঁপিয়ে পড়ে নামের উপর, তার গলা চেপে ধরে দেয়ালে ঠেসে ধরে, এত জোরে চেপে ধরে যে নামের শ্বাস রুদ্ধ হয়ে আসে। সেদিকে কোনো খেয়াল না করে ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর গলায় বলে, আরিফ চৌধুরীর ব্যবহৃত একটা টিস্যু পর্যন্ত কেউ ছুতে সাহস করে না, আর তুই তো পুরো মানুষটাই আমার। সেখানে তুই ভাবলি কি করে যে তোকে অন্য কেউ বিয়ে করবে আর সেটা আমি হতে দেব? 10 মিনিটের মধ্যে নিচে আসবি, নইলে তোর নিঃশ্বাস নেওয়ার অধিকারও থাকবে না। একটু থেমে গভীর চোখে তাকে আবার বলে, ভাবিস না আমি সিম্পল, আজ যা বললাম সেটা করবই, কেউ এসে বাঁচাতে পারবে না তোকে। এটা বলে ও নামিকে ছেড়ে দেয়। নামি মাটিতে পড়ে যায়, প্রায় ছাড়া পেয়ে হাঁপাতে থাকে আর কাশতে থাকে। ওর কাশি দেখে আরিফের চোখে এক মুহূর্তের জন্য নম্রতা ফিরে আসে, আবার ফিরে এসে ওর পাশে বসে। তারপর ধীরে ভাঙা গলায় বলে, সরি বউ, খুব লেগেছে তোমার? ইস, আমি যে কি করি না। হঠাৎ করে আরিফের চেহারা আবার বদলে যায়। ও নামের চিবুক চেপে ধরে বলে, অনেক কষ্ট করে মিথ্যা বলে সবাইকে কনভিন্স করেছি। যদি ব্যাগরা দিস, আমি যে কি করতে পারি তা কল্পনাও করতে পারবি না। তোর তো এমনিতেই রেপুটেশন নেই, সবাই জানে তুই একটু মেন্টাল, কেউ তো বিশ্বাস করবে না তোকে। নামি চোখে পানি নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আপনিও জানেন না আমি কি করতে পারি। আমি চুপ করে আছি বলে ভাববেন না ভয় পেয়েছি। আরিফ নাওমির কথায় হেসে উঠল, যেন কোনো কৌতুক শুনেছে নাওমির মুখে। তারপর হাসতে হাসতে বলল, ভয় পাস কি না পাস সেটা তো সময় বলে দেবে। এখন আপাতত নিজেকে নিয়ে ভাব, আর মনে রাখিস তোর হাতে সময় মাত্র 10 মিনিট। তারপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে যায় নাওমির ঘর থেকে। পিছনে ফেলে যায় বিশ্বের মতো এক ভয় আর এক অসহায় মেয়েকে। ড্রয়িং রুমের সবাই বসে আছে, খাবারের সুগন্ধে ঘরটা উপচে পড়লেও একটা অজানা অস্বস্তি যেন ভেসে বেড়াচ্ছে বাতাসে। সবাই অপেক্ষায় আছে নাওমি আর আরিবের জন্য। ওরা এলেই সবাই একসাথে খেতে বসবে। সিতারা ফেরদৌস নিজে সমস্ত আয়োজন করেছেন। অতিথিরা বসে আছে, তবু ওই দুজনের দেখা নেই। সময় যেন থেমে আছে, কেউ কথা বলছে না, শুধু একটানা দেয়াল ঘড়ির টিকটিক শব্দ। সিতারা ফেরদৌস একবার ঘড়ির দিকে তাকালেন, আবার সিঁড়ির দিকে। মনটা উদ্বিগ্ন হয়ে উঠল। এতক্ষণ হয়ে গেল, কেন নামছে না ওরা? কোনো সমস্যা হলো নাকি? ভাবতে ভাবতে তিনি উঠে দাঁড়ালেন, নিজেকে ডেকে আনবেন বলে। ঠিক তখনই সিঁড়ির মাথায় দেখা গেল আরিফকে ধীরে ধীরে নামছে। চোখে মুখে অদ্ভুত এক আত্মবিশ্বাস, যেন ওর উপস্থিতি ঘরের ভারসাম্য উল্টে দিতে পারে। সিতারা ফেরদৌস ওকে দেখে আর কিছু বললেন না। জোর করে মুখে একটুখানি হাসি এনে বললেন, সবাই বসে পড়ো, খাওয়া শুরু করা যাক। ছোট একটা বাসা, জায়গার সংকট তো ছিলই। মা ছেলের সংসারে এমনিতেই ডাইনিং টেবিলটা ছিল মাত্র 4 জনের জন্য, কিন্তু অত অতিথির ভিড়ে কাকে কোথায় বসাবেন বুঝে উঠতে পারছিলেন না তিনি। দুটানায় পরে তাকিয়ে রইলেন টেবিলটার দিকে। আর ঠিক তখনই নিচে নামতে নামতে আরিফ গলা নামিয়ে সবার শোনার মতো করেই বলল, আরে আন্টি, এত টেনশন নিচ্ছেন কেন? পাতি পাতুন না মেঝেতে, আজ সবাই মিলে মাটিতে বসেই খাওয়া যাবে। একসাথে বসে খাওয়ার মজাই আলাদা, মনে হবে যেন কোনো বনভোজন হচ্ছে। আরিফের কথার ভঙ্গিটা ছিল এমন যেন সে এখানে অতিথি নয়, এ বাড়ির একজন কর্তাই। আফজাল চৌধুরী পাশ থেকে কথা ধরে ফেললেন। তিনি নিজেও সিতার ফেরদৌসকে একটু স্বস্তি দিতে চান। এই বয়সে একসাথে মাটিতে খাওয়ার মজাই আলাদা। একদিন এমন তো হতেই পারে, কি বলেন ভাবি? সিতারা ফেরদৌস যেন একটু স্বস্তি পেলেন, অন্তত পরিবেশটা হালকা হলো দেখে। তিনি চুপচাপ নিচে পাটি বেছাতে শুরু করলেন। থালা বাটি গ্লাস জগ সব সযত্নে সাজিয়ে রাখলেন। নরম আলোয় সকলের মাটিতে বসে পড়ল। ড্রয়িং রুমে থাকা সবার মধ্যে সবচেয়ে চুপচাপ যে ছিল সে হলো সায়ান। এক কোণে দাঁড়িয়ে থেকেছে অনেকক্ষণ।
কিন্তু মনটা পড়ে আছে ঘরের বাইরে নাওমের ঘরের দিকে। মনে প্রশ্ন জাগছে। আবির এতক্ষণ ওর ঘরে কি করছিল? আর হিয়াম কেন এখনো নিচে নামছে না? আরিফ যেভাবে হিয়ামকে বউ বলে দাবি করেছে তাতে হঠাৎ করে যেন সবকিছু ঘোলা হয়ে যাচ্ছে। তবু সায়ানের মনে একটা জায়গায় অদ্ভুত এক আশ্রয় ভালোবাসা। সে হয়তো বিশ্বাস করতে চাইছে যে সম্পর্কটার কথা আরিফ বলছে তা যেন মিথ্যা হয়ে যায়। ভাবনার মধ্যেই হঠাৎ করে সায়ানের পাশে গিয়েই বসে পড়ে আরিফ। বেশ জেনে শুনে যেন কাউকে ইরিটেট করাটাই তার আনন্দ। ঠিক তখনই সায়ানের ছোট মামাতো ভাই ইমাদ হঠাৎ বলে উঠে, ভাইয়া, আপনার ঠোঁটে রক্ত কেন? কে মারলো আপনাকে? ঘরটা মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। সবাই তাকিয়ে রইল আরিফের মুখের দিকে। ঠোঁটে লালচে কাটা দাগ, এখনো সামান্য রক্ত জমে আছে। আরিফ যেন এই প্রশ্নটা শুনতে চাইছিল যে কারো মুখ থেকে, আর তাই তো ইচ্ছে করে ঠোঁটের রক্তগুলো মুছে নিছে। ওর চোখে মুখে কেমন এক উন্মাদ হাসি খেলে গেল। হালকা আর চোখের সায়নের দিকে তাকিয়ে ঠোঁটের কোণায় বাঁকা হাসি টেনে বলল, এটা কেউ মারেনি পিচ্চি, এটা হলো আমার বউয়ের ভালোবাসার চিহ্ন। আসলে কি বলতো, এতদিন পর ওকে কাছে পেয়েছি, মানে ও আমাকে পেয়েছে তো, তাই আর নিজেকে সামলাতে পারিনি। ও যাই করুক, আমি তো আমার বউয়ের সবকিছুই সহ্য করতে রাজি। বউয়ের ঠোঁটে কামড় দিয়ে রক্ত বের করাতেও প্রেম প্রেম লাগে, বুঝলে? ইমাদ কি বুঝলো কে জানে, কিন্তু আরিফের কথায় ঘরের এক পাশ থেকে চাপা শ্বাস পড়ে গেল। কেউ মুখে কিচ্ছু বলছে না, তবু সবার চোখে বিস্ময় আর অস্বস্তি স্পষ্ট। সায়ান চোয়াল শক্ত করে তাকিয়ে আছে আরিফের কাটা ঠোঁটের দিকে। ওর ভেতরে যেন ধীরে ধীরে জমে উঠছে খুব কষ্ট আর প্রশ্নের পাহাড়। আরিফ এবার একটু এগিয়ে এসে কাঁধ ঝাঁকিয়ে বলে উঠল, কি ভাই সাহেব, এত কিছুর পরও কি এখনো আপনার মনে সন্দেহ আছে? বলছিলাম তো আপনার হিয়াম আমার বউ, আর এখন একটু প্রমাণও দিলাম, যেন ভুলে না যাও। তবে বিনা পয়সায় তোমাকে একটা কথা বলি, শোনো। এখন থেকে কাউকে মন দেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করে নেবে, কেমন? তাহলে আর ঘটা করে এত নরম মনটা কাচের মতো ভেঙে খান খান হবে না। সায়ান দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড, মুখে একটা লালচে রাগের ছাপ। ঠোঁট শক্ত করে চেপে ধরে একটা কথা না বলে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে গেল। সিতারা ফেরদৌস বসে রইলেন থম মেরে। মুখে কিছু বলার ছিল, কিন্তু ঠোঁট যেন বন্ধ হয়ে গেল লজ্জায় অপমানে। বাড়ির সকলের সামনে ছেলেটার এমন আচরণে তিনি কিছুতেই মানতে পারছেন না, কিন্তু বাধাও দিতে পারছেন না, কারণ সে যে মেহমান। চৌধুরী পরিবারের সকলে যেন মুখে কুলুপ পেতেছেন। তারা আরিফকে কেউ কিছু বলছে না। কিছুক্ষণ পর আরিফ উঠে এসে সিতারা ফেরদৌসের সামনে দাঁড়ায়। গলায় অদ্ভুত বিনয়, চোখে সেই পুরনো আগুন নিয়ে নরম গলায় বলল, আন্টি, কিছু মনে না করলে আমি কি আমার খাবার আর নাওমির খাবারটা ওর ঘরে নিয়ে যেতে পারি? আসলে ও একটু ক্লান্ত, তাই। সিতারা কিছু বললেন না, শুধু একবার মাথা নাড়লেন সম্মতিসূচকভাবে। আর এবার এক মুহূর্ত দেরি না করে দুটো থালায় খাবার সাজিয়ে এগিয়ে গেল নাওমির ঘরের দিকে। পেছনে পড়ে রইল গুমোট একটা ঘর, থম মেরে বসে থাকা কিছু আত্মীয় আর এক অস্পষ্ট আতঙ্ক। চৌধুরী পরিবারের সবাই যেন লজ্জায় অপমানে মাথা কাটা যাচ্ছে। তাদের অবস্থা এমন যেন মাটি ফাটুক, আমি ভিতরে চলে যাই। গুলশান থানার কনফারেন্স রুমটা একেবারেই থমথমে। বাতাসেও যেন চাপা একটা অস্বস্তি, হতাশার গন্ধ। শহরে একের পর এক 6টি খুন, সবগুলো একই প্যাটার্নে, কিন্তু কোনো ক্লু নেই কোনো সন্দেহভাজনও। প্রত্যেকটা কেস যেন ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে পুলিশের চোখের সামনে। আর এই ব্যর্থতা ধীরে ধীরে খেয়ে ফেলছে পুরো টিমকে। রেজওয়ান খান গুলশান থানায় পুলিশ সুপার, মুখটা চিন্তায় কুঁচকে আছে। রেজওয়ান খান গুলশান থানার পুলিশ সুপার, মুখটা চিন্তায় কুঁচকে আছে। সামনে টেবিল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছবি, কেস রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট, সবই যেন তাকে কেবল মনে করে দিচ্ছে এই কেস তাদের পেছনে ফেলেছে এক অদৃশ্য শত্রু। এসআই মেহেদী হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, স্যার, এভাবে তো আর চলতে দেওয়া যায় না। 6টা খুন, একটাও সলভ হয়নি। মিডিয়া তো আমাদের নিয়ে হাসাহাসি শুরু করেছে। এখনই কিছু না করলে আমরা জনগণের বিশ্বাস হারাবো। রেজওয়ান খান নিচু গলায় বললেন, বুঝেছি মেহেদি, কিন্তু বলো কোথা থেকে শুরু করব? খুনগুলো যেন কোন এক অদৃশ্য পিছাস করছে, না কোনো ক্লু, না কোনো সাসপেক্ট, যেন খুনি আমাদের সাথে খেলা করছে। এই সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো।
সবার দৃষ্টি ঘুরে গেল সেখানে। এক কনস্টেবল ভেতরে ঢুকে সেলুট দিয়ে বলল, স্যার, বাইরে দুটো মেয়ে এসেছে, বলছে ওদের কাছে এমন কিছু আছে যা নাকি এই 6টা কেসের সাথে জড়িত। খুবই গুরুত্ব দিয়ে বলছে স্যার। রেজওয়ান খান কপাল কুঁচকে কিছুক্ষণ চুপ করে রইলেন। সবার চোখ তখন তার দিকে। তারপর গভীর সোজা গলায় বললেন, ওদের ভিতরে নিয়ে এসো, আমি নিজেই কথা বলবো। জি স্যার। কনস্টেবল চলে গেলে রেজওয়ান খান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ঘরে এক চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। এসআই মেহেদী ফিসফিস করে বলল, মনে হয় কেসে প্রথম আলোর ঝলক দেখতে পাচ্ছি স্যার। রেজওয়ান খান ঠোঁটের কোণে একটুখানি হাসি ঝুলিয়ে বললেন, আলোর ঝলক না অন্ধকারের গহ্বর তা এখানেই বোঝা যাবে। তারপর তিনি দরজার দিকে তাকিয়ে রইলেন অপেক্ষায়। কিছুক্ষণ পর দুটো মেয়ে এলো। একজন দৃঢ় চাহনি, চোখে মুখে আত্মবিশ্বাস, পোশাক আশাক দেখে মনে হয় কোনো বাইক রাইডার হবে। সে এগিয়ে এলো সামনে, অন্যজন তার পেছনে পেছনে একদম নিশ্চুপ। পুলিশের কনফারেন্স রুমে হঠাৎ যেন একটা নীরবতা নেমে এলো। রেজওয়ান খান গম্ভীর ভঙ্গিতে বললেন, আপনাদের নাম? জি, আমার নাম আভিরা, আর ও আমার ছোট বোন রায়না। এসআই মেহেদী নোটপ্যাডে নাম টুকে নিতে নিতে বলল, ঠিক আছে, এখন বলুন আপনাদের কাছে কি তথ্য আছে যা আমাদের চলমান কেসগুলোর সাথে সম্পর্কিত? আভিরা একটু থেমে গলা পরিষ্কার করে বলল, স্যার, আসলে আমি একজন ফটোগ্রাফার, শখের বশে ছবি তুলি। ছবি তোলার পাশাপাশি বাইক রাইডও খুব পছন্দ করি, আর তাই জন্য সবসময় ক্যামেরা আমার সাথেই থাকে। প্রায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে রাতে শহরের আশেপাশে রাইডে যাই। সেই সূত্রে একদিন কিছু ঘটনার মুখোমুখি হই যা আপনাদের কাজে লাগতে পারে। রেজওয়ান খান চোখ সরু করে বললেন, বলুন, বিস্তারিত বলুন, কি ঘটেছিল? আভিরা বলতে থাকে, মাসখানেক আগে এক সন্ধ্যায় একটা বাজির কারণে আমরা রাইডিংয়ে যাই। আমি বন্ধুদের সঙ্গে রাইড শেয়ার করে বাসায় ফিরছিলাম। তখনই একটা হেলমেট পরা লোক, বুঝতে পারিনি ছেলে না মেয়ে, আমাকে তার বাইক দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। এই পর্যায়ে এসআই মেহেদী একদম সোজা হয়ে বসে বলল, ইচ্ছে করেই ধাক্কা দেয়? সেটা বুঝতে পারিনি, তবে ওর খুব তাড়া ছিল মনে হয়। কিন্তু আমি বাইক রাইডিংয়ে পাক্কা খেলোয়াড় কি না, তাই পড়ে গিয়ে আবার উঠে পড়ি। রাগে গা চলে যাচ্ছিল। রাগের মাথায় ওর পেছনে ছুটে যাই, কারণ জানতে চাচ্ছিলাম যে কেন সে এমন করলো। রেজওয়ান খান মাথা নেড়ে বললেন, তারপর? স্যার, তার বাইকে একটা মেয়ে বসা ছিল। আমি নিশ্চিত না সেই মেয়েটা ইচ্ছায় ছিল না বাধ্য হয়েছিল। কিছু দূর যাওয়ার পর আমি দেখতে পাই সে একটা গলির দিকে মোড় নিল। আমিও সেই বাইকারের পেছন পেছন গিয়ে একটা ঝোপের আড়াল থেকে দেখি সে একটা মেয়েকে উপর্যুপরি কোপাচ্ছে। দৃশ্যটা এত ভয়াবহ ছিল যে প্রথমে বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু সেই মেয়েটা বাইকের মেয়েটা ছিল কি না বুঝতে পারিনি। এসআই মেহেদী বললেন, আপনি সামনে গিয়ে কিছুই করেননি? আভিরা একটু গম্ভীর গলায় বলল, স্যার, আমি তখন একা ছিলাম। লোকটা ছিল ভয়ঙ্কর আর উন্মাদ, তাই সামনে যাওয়ার সাহস করিনি। আমি ঝোপের আড়াল থেকে ভিডিও করি। আমার সাথে সবসময় ক্যামেরা থাকে বলে সহজেই রেকর্ড করে ফেলি। রেজওয়ান খান বলল, আপনি কি সেই ভিডিও আমাদের দিতে পারবেন? জি স্যার, আমি আমার পেন ড্রাইভে ভিডিওটা নিয়ে এসেছি। তখনই এসআই মেহেদী বললেন, আপনি কি হামলাকারীদের মুখ দেখেছেন? না স্যার, হেলমেটের মুখ ঢাকা ছিল, কিন্তু তার হাতে একটা গভীর কাটা দাগ ছিল, আর একটা আলাদা ধরনের ব্রেসলেট পরা ছিল, লোহার মতো গাঢ় রঙের অদ্ভুত ডিজাইনের। সেটা ক্যামেরাতেও কিছুটা স্পষ্ট এসেছে। এ পর্যায়ে রেজওয়ান খান, মেহেদী এবং রুমে থাকা অপর কর্মকর্তারা চোখাচোখি করল। ঘরে হঠাৎ একটা নিঃশব্দ উত্তেজনা। রেজওয়ান খান বলল, আবিরা, আপনি আমাদের জন্য আজ অনেক বড় একটা কাজ করেছেন। এখন আমরা ভিডিওটা বিশ্লেষণ করব। হঠাৎ এসআই মেহেদী বলে উঠল, আরেকটা কথা, আপনি বললেন মাসখানেক আগে ঘটনা, এতদিন পর আসলেন কেন? আভিরা একটু লজ্জিত গলায় বলল, আসলে স্যার, আমি খুব ভয় পেয়েছিলাম। ঘটনা এত ভয়ের ছিল যে কাউকে বলার সাহস পাইনি। কিন্তু কয়েকদিন আগে যখন খবরে দেখি এরকমভাবে কয়েকটা খুন হয়ে গেছে, তখন বুঝলাম ওই লোকটা এর সাথে জড়িত হতে পারে। তখনই ঠিক করি কিছুতেই চুপ করে থাকবো না। রেজওয়ান খান হালকা মাথা ঝাঁকিয়ে বললেন, ঠিক কি করেছেন? সত্যি বলছি, হয়তো এই ক্লুটাই আমাদের সেই সাইকো কিলারের
নাগাল পেতে সাহায্য করবে। রিজওয়ান খান চেয়ার ছেড়ে উঠে বললেন, আপনার ভিডিওটা আমাদের 3, এটা হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু। আপনার সাহসিকতার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই পুরো সময়টায় রায়না একদম চুপ করে দাঁড়িয়েছিল, শুধু মাঝে মাঝে বড় বোন আভিরার হাত শক্ত করে ধরে রেখেছিল। তার চোখে ভয়, বিস্ময় আর চাপা উদ্বেগ। এসআই মেহেদী তখন একগাল হেসে বলল, এই কাগজটা কার সাহস কম লোকেরই থাকে, বিশেষ করে মেয়েদের মধ্যে। আপনি সত্যি সাহসী। আভিরা সামান্য মাথা নিচু করে বলল, ধন্যবাদ স্যার, আমি শুধু চেয়েছি যাতে আর কারোর সাথে এরকম না হয়। আভিরা কিছু না বলে পকেট থেকে পেন ড্রাইভ বের করে টেবিলে রাখলো। রিজওয়ান খান পেন ড্রাইভটি হাতে নিয়ে বললেন, এই ডেটা আমাদের ইনভেস্টিগেশন টিম এখনই পরীক্ষা করবে। আর হ্যাঁ মিস আবিরা, আপনার এই ইনফরমেশন আমাদের কেসে বড় একটা টার্নিং পয়েন্ট আনতে পারে। আমরা আপনাকে আবারও ডেকে পাঠাতে পারি যদি কিছু প্রয়োজন হয়। আভিরা মাথা নেড়ে বলল, জি স্যার, যখন খুশি ডাকবেন, আমরা সাহায্য করতে প্রস্তুত। শুধু চাই অপরাধী যেন শাস্তি পায়। রিজওয়ান খান একটু নরম গলায় বললেন, আপনি যদি না থাকেন তাহলে হয়তো আমরা এই কেসগুলো নিয়ে আর মাসখানিক মাথা গামাতাম। ধন্যবাদ আপনাকে। এই পুরো সময় রায়না ঠিক আগের মতোই চুপ করে দাঁড়িয়েছিল। সে যেন এই জায়গা থেকে এক সেকেন্ডের জন্য আলাদা হবে না। রুমে আলো ছায়ার খেলায় রায়নার মুখটা আরো ম্লান লাগছিল, চোখে মুখে অদ্ভুত এক শূন্যতা। রিজওয়ান খান এবার কিছুটা সাবলীল ভঙ্গিতে বললেন, ঠিক আছে, এখন আপনারা যেতে পারেন। তবে এই নাম্বারটা নিয়ে যান, যদি কিছু মনে পড়ে বা নতুন কিছু মনে হয় সঙ্গে সঙ্গে জানাবেন। আভিরা নম্বরটা নিয়ে পকেটে রাখলো, তারপর বোনের দিকে তাকিয়ে একটু হাসলো, একটা আশ্বাসের হাসি। রায়নাও মাথা নাড়ল। দুই বোন ধীরে ধীরে পেছন ঘুরে দরজার দিকে হাঁটতে লাগলো। দরজার সামনে এসে একবারও পেছনে না তাকিয়ে বেরিয়ে গেল রুম থেকে। চলে যাওয়ার সময় কনফারেন্স রুমের বাতাস যেন একটু ভারী হয়ে গেল। তাদের ভাইয়ের আওয়াজটাও যেন তদন্তে নতুন এক গল্পের সূচনা করলো। পুলিশ টিম কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। তারপর এসআই মেহেদী ফিস ফিস করে বলল, রাইডার যেই হোক, ধরা এবার পড়বেই। তিনি অফিসারদের দিকে তাকিয়ে বললেন, ভিডিওটা ফরেন্সিক টিমকে দিন। ব্রেসলেট আর কাটা দাগের হদিস দিয়ে আশেপাশের সন্দেহভাজনদের তালিকা তৈরি করা হোক। ঘরের দরজাটা একটু খোলা ছিল, ভেতর থেকে হালকা আলো এসে বারান্দার পাশে পড়ে আছে। নামি চুপ করে বিছানার পাশে বসে আছে। 10 মিনিট পেরিয়ে গেছে, কিন্তু সে নিচে যায়নি। চোখ দুটো লাল ভেজা, এতক্ষণ ধরে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। শরীরটা যেন অবশ হয়ে এসেছে, কিন্তু মনটা জেগে আছে, ভয়ে, রাগে আর নিজের অক্ষমতার গ্লানিতে। ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে খুলে গেল। চুপচাপ পা ফেলে ঘরে ঢুকলো আরিফ। দুই হাতে দুটো থালা, একটাতে বিরিয়ানি, অন্যটাতে সাদা পোলাও আর রেজালা। মুখে তার অদ্ভুত শান্ত এক হাসি, যেন কিছুই হয়নি, যেন একটু আগে সে ওকে গলায় চেপে ধরেনি। সবকিছু স্বাভাবিক। আরিফ খাবার এনে নাওমির পাশে বসলো, তারপর স্বাভাবিক গলায় বলল, তোমাকে নিচে যেতে বলেছিলাম। আচ্ছা বাদ দাও, দেখো তো আন্টি আজকে কি সুন্দর রান্না করেছে। গন্ধেই তো খিদে বেড়ে যাচ্ছে, তাই না? নামি কোনো উত্তর দিল না, শুধু একবার তাকালো আরিফের দিকে। তাকানোটা ছিল ঘৃণা মেশানো ভয় আর ক্লান্তির সংমিশ্রণ। আরিফ হাঁটু গেড়ে বসে পড়ল ওর সামনে। এক হাতে থালা নামিয়ে অন্য হাতে থালা থেকে খাবার নিয়ে নামের মুখের সামনে বাড়িয়ে বলল, প্লিজ বউ খেয়ে নাও না, সারাদিন কিছু খাওনি। যদি খেয়ে থাকো কখন খেয়েছো কে জানে। ঠিক মতো খাবার না খেলে তোমার শরীর খারাপ করবে, আর আমি সেটা দেখতে পারবো না। নামি চোখ সরিয়ে নিল। সে কিছুই খেতে চায় না, সে চায় শান্তি, মুক্তি। আরিফ এবার খাবারটা বিছানার উপর রেখে ধীরে ওর কাঁধে হাত রাখলো। নামি আটকে উঠল, কিন্তু কোনো শব্দ করলো না। আরিফ ধীরে ফিস ফিস করে বলল, আমি জানি তুমি আমার উপর রাগ করেছ, আমিও জানি আমি তোমার সঙ্গে একটু বেশি করে ফেলেছি, কিন্তু আমি কি করব বলো। আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না। যখন তুমি অন্য কারো নাম নাও, অন্য কারো দিকে তাকাও, আমার শরীরে রক্ত জমে যায়, বুঝলে? নাওমি এবার মুখ তুলে তাকালো, চোয়াল শক্ত করে বলল, আপনি পাগল, একেবারে পাগল। ভালোবাসার নামে কেউ এমন করে না। আরিফ মৃদু হেসে নাওমির চিবুক ধরে বলল, হ্যাঁ আমি পাগল, তোমার জন্য পাগল। আর এই পাগলামিটাই
আমার ভালোবাসা। তুমি তো জানো আমি যা ভালোবাসি সেটা কারো সঙ্গে ভাগ করি না, একটু না। সেটা তো তোমাকে কতবার বলেছি বলো। তারপর হঠাৎ করে রাগত চোখে বলল, আমি কিন্তু চেষ্টা করছি ভালো থাকতে, তোমাকে ভালো রাখতে, আর তুমি বারবার শায়ানের নাম নিচ্ছ, আবারও আমার সামনে তাকে বিয়ে করবে বলছো। তাহলে আমি কি করব বলো? নাওমি এবার উঠে দাঁড়ালো, কাপা গলায় বলল, আপনার যা খুশি করুন, আমি আর এক মুহূর্ত আপনার সাথে থাকবো না। প্রয়োজনে আত্মহত্যা করব, তবু আপনার সাথে থাকবো না। আমার নিজের জন্য বাঁচতে হবে। আরিফ যেন এবার আরো রেগে গেল, লাথি দিয়ে টেবিলের সামনে রাখা চেয়ারটা ফেলে দিল। আরিফকে এভাবে রাখতে দেখে নাওমি যেন আরো বেশি ভয় পেয়ে গেল। নাওমির ভয়ের তো চেহারা দেখে নিজেকে সামনে নিল আরিফ। তারপর আবার সেই নরম কণ্ঠে বলল, এসো না, খেয়ে নাও। তোমার জন্য রান্না করা খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি না খেলে আমার খেতেও ভালো লাগবে না। নাওমি নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করলো। তার মন যেন বিভ্রান্তির ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। এ ভালোবাসা নয়, এটা নিঃশ্বাস রুদ্ধ করা এক মানসিক বন্ধন, যেখান থেকে পালানো অসম্ভব। ভোরের ম্লান আলোটা জানালার পর্দা গলে নাওমির চোখে এসে পড়তেই ধীরে ধীরে ঘুম ভাঙল তার। ঘুম আর জাগরণের মাঝে দোলাচলে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে থাকলেও সে শরীরের আড়মোড়া ভেঙে উঠে বসলো। চোখ মেলে চারিদিকে তাকাতেই ভ্রু কুঁচকে গেল তার। আশেপাশে চেনা চিত্র, পরিচিত ঘরের গন্ধ, সবই ঠিক আছে, কিন্তু মনে পড়ল সে তো শেষ রাতে ছিল ব্যালকনিতে, আরিফের অপেক্ষায় চুপচাপ বসেছিল ঠান্ডা বাতাসে। তাহলে এখন সে বিছানায় এলো কিভাবে? কে তাকে এখানে এনে শুইয়ে দিল? মনটা অস্থির হয়ে উঠল। নামের ভেতরটা কেমন এক অজানা দুশ্চিন্তায় গুমড়ে উঠল। ঘটনাগুলোর সংযোগ খুঁজে বের করার চেষ্টা করছিল, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আসবো ম্যাম? নরম কণ্ঠ, সম্ভবত বাড়ির নতুন কাজের মেয়ে। এসো। দরজা খুলে ঢুকলো মেয়েটি, মাথা নিচু করে ভদ্রভাবে বলল, ম্যাম, আমি মেফতাহুল। আজ থেকে আমি আপনার সাথেই থাকবো, আপনার দেখাশোনার জন্য। আমার কেন? আমি অসুস্থ নাকি? না ম্যাম, অসুস্থ হবেন কেন? আরিফ স্যার আমাকে নিয়ে এসেছেন আপনাকে সঙ্গে দেওয়ার জন্য, যাতে করে কখনো আপনার একাকিত্ব বোধ না হয়। নামে ভ্রু কুঁচকে তাকালো মেয়েটার দিকে, তারপর বলল, একটা মানুষের যাতে একা ফিল না হয়, তাই টাকা দিয়ে মানুষ ভাড়া করা যায়। বাবা, বড় লোকদের বড় বড় কারবার। ওরা কি করে করুক, তাতে আমার কি? আমার তো ভালোই হলো, একজন সঙ্গী পেলাম। সে যাই হোক, আজকে থেকে আমি তোমাকে মেফতা বলে ডাকবো, কেমন? ওকে ম্যাম। ম্যাম, সবাই নিচে আপনার অপেক্ষায় আছে। আজ সকলে একসাথে ব্রেকফাস্ট করতে চায়। ব্রেকফাস্ট শব্দটা যেন হঠাৎই বাস্তবতায় ফিরিয়ে আনলো নাওমিকে। এতক্ষণ এই মেয়েটার চক্করে পড়ে ঘড়ি দেখতেই ভুলে গেছে। দেয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকাতেই সে দেখতে পেল সকাল 9টা বাজে। সকাল ঠিক 9টা বাজে। আল্লাহ, এত দেরি হয়ে গেছে, আর আমি কিনা এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছিলাম। চট করে বিছানা থেকে উঠে দাঁড়ালো সে, একটু অস্বস্তি নিয়ে বলল, তুমি যাও, আমি আসছি। মেয়েটি ঘর থেকে বেরিয়ে যাওয়ার মুখে। নামি হঠাৎ তাকে থামিয়ে বলল, শোনো তো, গত রাতে কেউ কি এসেছিল আমার ঘরে? আমি মনে করতে পারছি না। আমি তো বেলকনিতে ছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি বিছানায় আছি। মেয়েটি কিছুটা ইতস্তত করে চোখ নামিয়ে বলল, কে এসেছিল সেটা বলতে পারবো না ম্যাম, তবে আমার পানি পিপাসা পেয়েছিল, ডাইনিংয়ে এসেছিলাম পানি খেতে। তখনই আরিফ স্যারকে আপনার ঘর থেকে বেরিয়ে যেতে দেখছি ভোরের দিকে। মেয়েটি দরজা টেনে দিয়ে নীরবে ঘর থেকে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হতে ঘরে নেমে এলো এক নিস্তব্ধতা। নামি দাঁড়িয়ে রইল নিঃশব্দে। জানালার ফাঁক গলে আসা সকালের আলো তার মুখ ছুঁয়ে যাচ্ছে। বুকের গভীরে এক অদ্ভুত ঢেউ খেলতে শুরু করলো। অজানা কৌতূহলে ফিসফিস করা শঙ্কা আর হালকা আতঙ্ক মিশে এক অস্থিরতা ছড়িয়ে দিল মনে। আবির, সে এসেছিল? মনের ভেতর প্রশ্নটা ধাক্কা দিতে থাকলো। কখন? আমি তো অনেক রাত পর্যন্ত অপেক্ষা করছিলাম ওর জন্য, বেলকনিতে বসে একা, ঠান্ডা হাওয়ায় নিজেকে গুটিয়ে নিয়ে শুধু তাকিয়েছিলাম অন্ধকারে, হয়তো একটিবার দেখা হবে বলে। এরপর কি হয়েছিল?
মনে করার চেষ্টা করেও কিছু স্পষ্ট নয়, সব কিছু যেন ঝাপসা আবছা একটা কুয়াশায় ঢাকা। আমি কি তবে ঘুমিয়ে পড়েছিলাম? আর তখন আবির এসেছিল আর আমাকে, চোখ দুটো ভিজে এলো এক অজানা আবেগে। আমি কি কিছু বলেছিলাম ঘুমের ঘোরে? এমন কিছু যা বলা উচিত ছিল না? উনি আমাকে কোলে করে বিছানায় এনে শুয়ে দিয়েছেন। এই ভাবনাটা মাথায় আসতেই নাওমির সারা শরীর যেন কেঁপে উঠল, এক শিহরণ বয়ে গেল মেরুদণ্ড বেয়ে। চোখের সামনে ভেসে উঠল আরিবের মুখ, তার স্নিগ্ধ স্পর্শ আর সেই সন্ধ্যাটা, সায়নদের বাসায় হঠাৎ করে ঘটে যাওয়া সেই চুমু। তার বুকের ভেতরটা কেমন যেন মুচড় দিয়ে উঠল। অজান্তে সে ঠোঁট ছুঁয়ে দেখল, যেন সেই মুহূর্ত এখনো স্পর্শ করে আছে সেখানে। এই ছেলেটার উপস্থিতি, স্পর্শ আর চোখে চোখ রাখার মুহূর্তগুলো দিনকে দিন এক অদ্ভুত টান তৈরি করছে তার ভিতরে। নিজেকে প্রশ্ন করলো নাওমি, আমি কি তবে ধীরে ধীরে ওর মধ্যে হারিয়ে যাচ্ছি? ভালোবাসি তাকে। নিজের দোগালে হালকা থাপ্পড় মেরে বলল, ছি ছি, কি সব! আর ভাবলেও সমস্যা কোথায়? উনি তো আমারই। আমি হয়তোবা মানুষটাকে ভালোবাসি না, কিন্তু সে তো বাসে। এটা ভাবতে কেমন যেন একটা শিহরণ বয়ে গেল নাওমির ভেতর। আর কিছু ভাবলো না সে, চুপচাপ ফ্রেশ হতে চলে গেল। ডাইনিং টেবিলটা ইতিমধ্যে ব্যস্ত হয়ে উঠেছে সকালে নানান গল্প আর চা কফির ধোঁয়ায়। বাসার মেয়েরা ব্রেকফাস্ট পরিবেশন করছে। আরিব, আরিয়ান, রেহানা, কিয়ারা, শাহানা ও আফজাল চৌধুরী পরিবারের সবাই বসে গেছে নাস্তার জন্য। সবার মুখে এক ধরনের প্রতীক্ষার ছাপ। কেউ কফিতে চুমুক দিচ্ছে, কেউ বা ব্রেডে জেলি মাখছে। এমন সময় নিজের ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো নাওমি। তার চলাফেরায় আজ এক ধরনের দ্বিধা, অথচ মুখে চেষ্টা করছে স্বাভাবিক থাকার। চোখে মুখে অনিদ্রার চিহ্ন, মনে হাজারো প্রশ্ন। চুপচাপ পায়ে পায়ে এগিয়ে গেল সে ডাইনিং টেবিলের দিকে। তাকে দেখে কিয়ারা হাসি মুখে হাত তুলে হাই জানালো। গুড মর্নিং আপু। আফজাল চৌধুরী সদ্য কফিতে চুমুক দিয়েছেন। মুখ তুলে এক মুঠো মায়া নিয়ে বললেন, গুড মর্নিং মা। মর্নিং আঙ্কেল। হালকা হেসে উত্তর দিল নাওমি। কিয়ারা মুখ বাঁকিয়ে বলল, তোমার এত দেরি হলো কেন আপু? আমরা তো সেই কখন থেকে অপেক্ষা করছি। নাওমির কিছু বলার আগে আরিফ কথাটা তুলে নিল হাসি মুখে। কাল অনেক রাতে ঘুমিয়েছে ও, তাই একটু দেরি হয়েছে উঠতে। আর একদিন যদি ব্রেকফাস্ট করতে একটু দেরিও হয়, পেট তো আর ভেঙে পড়বে না, তাই না? আরিফের কণ্ঠে ছিল স্বাভাবিক, কিন্তু তাতে লেগেছিল নাওমির প্রতি ভালোবাসা। তার কথা শেষ হতে টেবিলে মুখ টিপে হেসে উঠল সবাই। সেই মুহূর্তে সকালের হালকা হাওয়ার সঙ্গে মিলেমিশে গেল হাসির উষ্ণতা। আর সেই হাসির মাঝেই নাওমি খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে হলো এরা সবাই কত সহজ, কত আপন, অথচ সে নিজেই ছিল এক অদৃশ্য শঙ্কায় পায়ে বাঁধা পড়ে। ভয়ে ভয়ে দ্বিধায় কুঁকড়ে ছিল এরা সবাই ওকে কিভাবে নেবে না নেবে সেসব ভেবে। কিয়ারার সাইডে একটা ফাঁকা চেয়ার টেনে নিয়ে বসলো নাওমি। চোখ ঘুরিয়ে আফজাল চৌধুরীর দিকে তাকালো সে। তারপর ভাবলো এই লোকগুলোকে ঠকানো যাবে না, আজ বলতেই হবে নিজের সম্পর্কে সব। আর কিছু চেপে রাখা সম্ভব নয়। আঙ্কেল, আমি একটা কথা বলতে চাই। স্বরটা ছিল শান্ত, কিন্তু তলায় চাপা উত্তেজনা। আফজাল চৌধুরী মুচকি হেসে বললেন, আমি জানি মা, এমনকি আমরা সবাই জানি তুমি তোমার স্মৃতি হারাওনি, আর আমাদের বিয়েটাও সেটা মিথ্যা। এটা আবির আমাদের বলেছে, তাই তোমার ঘরটায় নিচে দেওয়া হয়েছে। যখন তোমাদের বিয়ে হবে তখন তুমি আবিরের সাথে উপরের ঘরে থাকবে, আপাতত এখানেই থাকো, বলল শাহানা চৌধুরী। আর তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো মা? হলে কিন্তু অবশ্যই জানাবে, মনের মধ্যে কিছু চেপে রাখবে না, কেমন? নামি হ্যাঁ সম্মতিতে মাথা নাড়ল। এরপর আর চোখে তাকালো আরিবের দিকে, কিন্তু সে যেন কোনো কিছুতেই অনড়। মাথা নিচু করে নির্লিপ্তভাবেই খেয়ে চলেছে, যেন কিছুই হয়নি, সব কিছু স্বাভাবিক। সে নির্বিকার ভঙ্গিটায় যেন নাওমির ভেতরটা আরও বেশি এলোমেলো করে দিল। এ সময় শাহানা চৌধুরী গম্ভীর চোখে আরিবের দিকে একবার তাকিয়ে তারপর নাওমির দিকে ফিরলেন। শোনো মা, আমার ছেলেটা তোমাকে পাগলের মতো ভালোবাসে, আর তাই আমরা এই পরিবার তোমাকে মেনে নিয়েছি। তোমাকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের শুধু এতটুকু চাও আমার ছেলে যেন ভালো থাকে। আর সেই কারণে আমরা চাই এই শুক্রবারে তোমার আর আবিরের বিয়েটা সেরে ফেলতে। নামি যেন এই কথাটারই অপেক্ষায় ছিল, কিন্তু এখন যখন কথাটা সত্যি উচ্চারিত হলো, সে কেমন যেন নড়ে চড়ে বসলো মনে মনে।
চোখ নামিয়ে ভাবলো কিছুক্ষণ। মাথার মধ্যেও তখনও ঘুরছে রাতের সেই অজানা মুহূর্ত, আরিফের আগমন, নিজের অস্পষ্ট স্মৃতি। মনে মনে একটা ডেভিল হাসি দিয়ে বলল, আন্টি, বিয়ে তো একটা জীবনের বন্ধন, সারা জীবনের কথা। এটাতে হুট করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে বলে আমার মনে হয় না। আমি আমি একটু সময় চাই ভেবে দেখার। শাহানা চৌধুরী মাথা নেড়ে হাসলেন, যেন এমন জবাব তিনি আগেই আন্দাজ করেছিলেন। ঠিক আছে মা, তুমি সময় নাও, যখন মনে হবে প্রস্তুত তখন রেহানাকে জানিয়ে দাও, আমরা অপেক্ষায় থাকবো। নামিন ধীর মাথায় হ্যাঁ বলল। তার চোখে আজ অনেক প্রশ্ন, কিন্তু অন্তরে জন্ম নিচ্ছে এক নতুন রকম আত্মবিশ্বাস। এই পরিবারে হয়তো তাকে আপন করে নিয়েছে, কিন্তু সে কি নিজেকে এই সম্পর্কে সত্যিকার অর্থে জড়াতে প্রস্তুত? কিন্তু জড়াতে যে তাকে হবে, না হলে এত সব কিভাবে করবে? তার চেয়ে এখনো অনেক কাজ বাকি। আর কিছু না ভেবে চুপচাপ সবার সাথেই খাওয়ায় মনোযোগ দিল নামি। নভেম্বরের শুরু, শীতের আমেজ ধীরে ধীরে নেমে এসেছে শহরের আনাচে কানাচে। বিকেলে পরন্ত রোদে ছাদের বাতাসটাও যেন আরো ঠান্ডা আর নরম হয়ে এসেছে। চারদিকে একটা প্রশান্তির আবরণ, যেন ধুলো জমে থাকা মনটার ধুলো পরিষ্কার হয় এমন হাওয়ায়। আভিরা ছাদের এক কোণে পাটি বিছিয়ে বসেছিল চুপচাপ। একটা মোটা গল্পের বই তার হাতে। বইয়ের পাতায় চোখ থাকলেও মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছে সে, কখনো উদাস হয়ে, কখনো যেন কিছু ভাবতে ভাবতে। উচ্চ মাধ্যমিক পাশ করে পড়াশোনার পাঠ চুকিয়ে ফেলেছে সে। সারাক্ষণ ফটোগ্রাফি করা আর বাইক চালিয়ে বেড়ানোই ওর নিত্যদিনের কাজ। বিকেলে যেটুকু সময় বাড়িতে থাকে ছাদে বসে তা কাটিয়ে দেয়। এই সময়টুকু যেন ওর জীবনের সবচেয়ে প্রিয় মুহূর্ত। আর ছাদ, এটাই ওর নিজের জন্য বানানো একান্ত জায়গা। কিছুক্ষণ পরে কিয়ারার হাতে দুটো কফির কাপ নিয়ে ছাদে উঠে এলো। তার চোখে মুখে হাসি, যেন এই কফির কাপে লুকিয়ে আছে ছোট্ট একটা আনন্দ। এই না আপু, তোর জন্য কফি নিয়ে এলাম। বলে কফির এক কাপ আভিরার হাতে ধরিয়ে দিল। আভিরা একরকম চিন্তিত মুখে তাকিয়ে হাসলো। তুই না থাকলে আমার কফির কথা খেয়ালই থাকতো না। এরপর দুজনে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। হালকা ঠান্ডা বাতাসে কফির গন্ধ মিশে একটা অন্যরকম আরাম এনে দিচ্ছে। এর মধ্যে কিয়ারা একটু দ্বিধা বলে বলল, আপু, আজকেও কি বাইরে যাচ্ছিস? যেতে হবে। কেন? না, তেমন কিছু নয়, এমনিতেই জানতে চেয়েছি। দুদিন আগে তো হামলা হলো তোর উপর। ওই ছেলেটা না থাকলে কি যে হতো। কিয়ারা বলার সময় গলা কেঁপে উঠল। সেই দিনটা ভুলতে পারছি না। আমি এখনো ভয় পাই আপু। আভিরা একটু চুপ করে থেকে বলল, তুই ভয় পাস জানি, আমিও পেতাম এক সময়, কিন্তু এখন আর পাই না রে। জানি আমার কিছু হবে না, যত ঝড় আসুক আমার উপর আমি ঠিক সামলে নেব। এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই বরং তোর পড়াশোনায় মন দে, আমার মতো ভুল করিস না। এই একটা জায়গায় আমি কখনো ঠিক হতে পারলাম না। তোর কি কখনো আফসোস হয় না আপু? হয়, অনেক হয়, কিন্তু আমার জীবনটা যেন কেমন একটা জটলা হয়ে গেছে। এই জটলা থেকে বের হতে হলে কিছু কাজ শেষ করতে হবে আগে। আপু, কিয়ারা একটু থেমে বলল, আর একটা কথা, ফুফা ফুফি কেন হঠাৎ এতদিন ধরে থাকছে এখানে? আগে আসতো তখন হাজারবার বলে ওনাদের এখানে রাখা যেত না, অথচ এবার যেন যাওয়ার নামই করছে না। তাদের মুখে তো হাসিও নেই। তাদের আচার কথাবার্তা কেমন সন্দেহজনক লাগছে আমার কাছে। আভিরার মুখ কঠিন হয়ে গেল। তুই বড়দের ব্যাপারে বেশি মাথা ঘামাস না, যা জানার দরকার সময় হলে তোর সামনে এমনিতেই আসবে। তুই তো সবসময় বলিস আমি তোর সবচেয়ে আপন, তাহলে আজকাল আমাকে দূরে সরিয়ে রাখছিস কেন আপু? প্রতিদিন তোকে কেউ একটা ফোন করে আর তখনই তুই আমাকে চলে যেতে বলিস কেন আপু? কাকে লুকাচ্ছিস? আভিরা কিছু বলতে যাচ্ছিল, এমন সময় তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নাম দেখে তার চোখের ভাষা বদলে গেল। গলায় এক প্রকার কঠিন শীতলতা এসে গেল। সে কিয়ারার চোখে চোখ রেখে ধীর গলায় বলল, এত কথা তোর জানতে হবে না, একটু চুপচাপ থাক প্লিজ। আর এখন যাই এখান থেকে। কিয়ারার মুখ কুঁচকে উঠলেও আর কিছু বলল না। আস্তে পা ফেলতে ফেলতে সিঁড়ির দিকে চলে গেল। কিন্তু যাওয়ার নাম করে যে সিঁড়ি ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে রইল, মনে মনে প্রতিজ্ঞা করলো আজকে সে সব জানবে।
যে কোনোভাবেই আবিরা ফোনটা কানে নিল। হ্যাঁ বলো, সব ঠিক আছে তো? ফোনের ওপাশ থেকে একটা গলা ভেসে এলো কর্কশ ও চাপা স্বরে। এখনো পর্যন্ত ঠিক আছে, কিন্তু সময় ফুরাচ্ছে। আভি, আমরা যেভাবে চাইছি সেভাবে প্ল্যানটা এগোচ্ছে তো? আভিরা একটু হেসে বলল, চিন্তা করো না, এখান থেকে আমি সব কভার করে যাচ্ছি। কেউ একবারের জন্য সন্দেহ করেনি আমি ওদের সাথে এমনভাবে মিশছি, ওরা আমাকে নিয়ে ভাবছেও না। ভালো, তবে মনে রাখো দ্বিতীয় সুযোগ থাকবে না। কাজটা এবার শেষ করতেই হবে। হবে, আমি বলছি তো, ওরা আমাদের সাথে যেটা করেছে তার দ্বিগুণ ফেরত পাবে। আর যেটা আমরা চাইছি সেটাই হবে, কেবল তুমি ওদিকে সতর্ক থেকো। ফোনের ওপাশ থেকে আরেকটা গলা ভেসে এলো। এবার যেন অন্য কেউ যোগ দিল। আভি, তুই জানিস না তোর উপর কত বড় দায়িত্ব আমরা দিয়েছি? ভুল করিস না যেন। তুই জানিস যদি তুই ফেল করিস তাহলে আমরা বাঁচতে পারবো না। আভিরা গলার স্বর শক্ত করলো। ভয় দেখানোর দরকার নেই, আমি জানি আমি কি করছি। এই কাজটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আর পুলিশকেও গোল খাইয়েছি। আমি যেভাবে নাটক সাজিয়ে পুলিশকে বলেছি, ওরা ঠিক সেইভাবে বিশ্বাস করেছে। ওরা ভাবছে ওরা সত্যি কোনো ক্লু পেয়েছে। আমি আজ রাতে বেরিয়ে যাব, মাকে ম্যানেজ করব। ঠিক আছে, সেখানেই হবে নির্ধারিত জায়গা। ভুলে যাস না সময়। রাত 1টা, ঠিক পুরানো রেল স্টেশন। ঠিক আছে, রাখছি। ফোনটা কেটে আবার বইয়ের দিকে চোখ ফেরালো আভিরা। মুখে যেন কিছু না ঘটার ছাপ, কিন্তু তার চোখে এক ঝলক তীব্রতা ফুটে উঠল, যেন একজন যোদ্ধার হয় কোনো কঠিন যুদ্ধের আগে। যেমনটা একজন যোদ্ধার হয় কোনো কঠিন যুদ্ধের আগে। আর সে ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা কিয়ারা সবটা শুনে স্তব্ধ হয়ে গেল। কোথায় বের হবি আপু? কার সাথে? এটা কিসের প্ল্যান? আপু, এত বড় কিছু লুকাচ্ছে, এটা কি কারো ক্ষতি করার মতো কিছু? না, আর ভাবতে পারলো না সে। কোনো দিকে না তাকে নিচে চলে গেল। রাত 10টা, চারদিকে একরাশ নিস্তব্ধতা। শহরের ব্যস্ততা অনেক আগেই থেমে গেছে। আর শীতের হালকা কুয়াশায় যেন চারপাশটা একটা সাদা চাদরের মতো মুড়ে দিয়েছে। এই নীরব রাতের বুক চিরে হঠাৎ ভেসে এলো এক মিষ্টি গিটারের সুর। তারপর ধীরে ধীরে একটা কণ্ঠ, গভীর, কোমল আর আবেগ মাখা। শীতল ও বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনের চেয়ে রাগ করো না, মন চাই তোমায় আজই রাতে। বিছানায় শুয়ে থাকা নাওমির মনে হলো গানের সুরটা যেন হৃদয়ের কোথাও গিয়ে আঘাত করলো। কে গাইছে এত সুন্দর করে, এত গভীর করে? সে ধীরে ধীরে উঠে জানালার দিকে এগিয়ে গেল। গানের উৎস যে ছাদ থেকে আসছে তা বুঝে ফেলল খুব সহজেই। একটু দ্বিধা নিয়ে শেষমেশ পা বাড়ালো সিঁড়ির দিকে। ধীরে ধীরে উঠে গেল ছাদে। দরজার আড়ালে দাঁড়িয়ে এসে দেখতে পেল ছাদের মাঝ বরাবর রাখা দোলনায় বসে আছে আরিফ, গিটার হাতে। চোখ বন্ধ করে সুরে ডুবে আছে সে। তার চোখে মুখে এক অদ্ভুত অদ্ভুত প্রশান্তি, আর ঠোঁটের কোণে যেন জমে আছে এক অস্পষ্ট স্মৃতি। নামে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। প্রথমে শুধু সুর শুনলো, তারপর শব্দগুলো স্পষ্ট হলো। বৃষ্টি তো থেমেছে অনেক আগেই, ভিজেছি আমি একাই। সে জানতো না কেন, কিন্তু গানের প্রতিটি শব্দ তার মনকে নাড়া দিয়ে যাচ্ছিল। হঠাৎ গান থেমে গেল। আরিফ চোখ না খুলে বলল, চোরের মতো লুকিয়ে লুকিয়ে গান শোনা হচ্ছে বুঝি? নামে চমকে গেল। ধরা পড়ে যাওয়ায় অস্বস্তিতে সে কিছু বলার আগেই আরিফ চোখ খুলে তার দিকে তাকালো। চোখে ছিল এক ধরনের প্রশ্রয়, অন্তরঙ্গ শান্ত। আপনি তো খুব ভালো গাইতে পারেন, বলল নাওমি একটু অস্বস্তি নিয়ে। তোমার ভালো লেগেছে? তবে অতটা না। চোখ সরিয়ে ফেললো সে, যদিও ঠোঁটের কোনো একটুখানি হাসি লুকানো ছিল। আরিফ গিটারটা পাশে রেখে বলল, আমি তো প্রফেশনাল না, শখের বসে গাই, ভালো লাগলে সেটাই অনেক। কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকলো। চারদিকে শুনশান, জনমানবহীন। রাতে নীরবতা যেন নেমে এসেছে ছাদে। আরিফ হঠাৎ বলল, বিয়ের ব্যাপারে কি ভেবেছো কিছু? নামি চোখ নামিয়ে ফেললো। কিছুটা হেঁটে গিয়েছিল ছাদের কিনারার দিকে, তারপর ঘুরে তাকিয়ে বলল, জানি না, তবে একটা প্রশ্ন করতে চাই আপনাকে। করব? বলো কি শুনি, কি সেই তোমার প্রশ্ন?
আপনি আমাকে প্রথম কোথায় দেখেছিলেন আর কবে? আরিফ নাওমির কথা একটু হাসলো। তার দৃষ্টিতে যেন সেই পুরনো সময়টা ফিরে এলো। তারপর বলল, স্মৃতিটা আজও টাটকা। 7 মাস আগের কথা। ঢাকার এক বই মেলা। খুব ভিড় ছিল। হালকা ঝুম বৃষ্টি হচ্ছিল। আমি, অয়ন আর ইফতিও গিয়েছিলাম সেই মেলায়। আর সেখানেই তোমায় প্রথম দেখি। তুমি এক কোণে দাঁড়িয়েছিলে, লাল পাড় সাদা শাড়িতে, হাতে একটা ছাতা আর অন্য হাতে সেলিনা হোসেনের উপন্যাস। চোখে কৌতূহল আর একটা মিষ্টি হাসি খেলে যাচ্ছিল ঠোঁটে। গ্যাজো দাঁতের সেই হাসি দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। হঠাৎ করে যখন লম্বা চুলগুলো খুলে পড়ল পিঠ জুড়ে, তখন যেন অন্য একটা জগতে হারিয়ে গিয়েছিলাম। খোলা চুলে, বই হাতে, বৃষ্টির মধ্যে তুমি যেন অস্বস্তিতে পড়ে গিয়েছিলে। আর ওই সময় তোমাকে এত মোহনীয় লাগছিল না যে এক দেখাতেই যেন প্রেমে পড়েছিলাম তোমার। তখনই মনে হয়েছিল তুমি মেয়েটা আলাদা। মেয়েটার মাঝে আলাদা একটা শান্তির ছায়া আছে। সেই মুহূর্তেই বুঝে গিয়েছিলাম এই মেয়েকে আমার চাই, যে কোনো কিছুর বিনিময়ে, যে কোনো মূল্যে। তবুও তোমাকে আমার চাই। নাওমির মুখটা যেন ধীরে ধীরে বদলে গেল। সে কথা হারিয়ে ফেলল। কোনো একটা মানুষের অস্বস্তিও যেন অন্য একটা মানুষকে মুগ্ধতা এনে দিতে পারে, তা যেন এই লোকটাকে না দেখলেও বুঝতেই পারতো না। চোখে জমে উঠলো আর একটা আবেগ, কিন্তু মুখে কোনো শব্দ এলো না। আরিফ এক গাল হেসে নাওমির দিকে তাকালো। তার চোখে ছিল দুষ্টুমির ঝিলিক আর কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। এরপর তো উঠে পড়ে লাগলাম তোমার ঠিকানা খুঁজে বের করতে। জানো, খুব একটা কষ্ট করতে হয়নি আমার। ঠিক 2 দিনের মধ্যেই পেয়ে গেলাম তোমার বাসা, ভার্সিটি। কোথায় যাও তুমি, কখন আসো, সব কিছু। নামি অবাক হয়ে বলল, মানে আপনি কি তাহলে আমাকে ফলো করতেন? ফলো না, বলো মন হারানো একজন প্রেমিকের পাগলামি। যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম, সেই হাসির মধ্যে কি যেন ছিল। ফর্সা চেহারা, লম্বা চুল আর সেই গজদাঁতের মিষ্টি হাসি। আমি এক মুহূর্তে হেরে গিয়েছিলাম। তখন থেকেই ঠিক করে নিই আমি তোমার হব। নামের মুখে লাজুক একটা হাসি খেলে গেল। তবে সে নিজেকে সামলে নিয়ে বলল, তার মানে একতরফা প্রেমে পড়ে গিয়েছিলেন আপনি? আরিফ চোখ টিপে বলল, না, প্রেমে পড়িনি, ডুবে গেছিলাম। আর তারপর থেকে প্রতিদিন তোমাকে এক নজর দেখার জন্য তোমার বাসা আর ভার্সিটি এক করে দিয়েছি। কখনো বাইকে চুপচাপ দাঁড়িয়ে থেকেছি, কখনো লাইব্রেরির আশেপাশে ঘুরেছি, শুধু যদি একবার চোখে চোখ পড়ে সেই আশায়। কিন্তু যখনই একবারের জন্য তোমাকে দেখতাম, এতেই যেন দিনটা সার্থক লাগতো। নামি তখন একটু দুষ্ট ভঙ্গিতে বলল, বাহ, ভালো তো। কজনের পেছনে এভাবে ঘুরেছেন? আরিফ হালকা হেসে বলল, হ্যাঁ, সেটা বলতেই যাচ্ছি। আমি কিন্তু আগে প্রচুর বাজে নেশা করতাম। ধোয়া, মদ, নানান পার্টি, মেয়েদের সঙ্গে রাত কাটানো, সবই ছিল আমার লাইফস্টাইল। কিন্তু যেদিন শুনলাম তুমি এসব একদম সহ্য করতে পারো না, সেদিনই সব ছেড়ে দিয়েছি। নামের মুখের হাসি এবার একটু মিলিয়ে গেল। সব ঠিক আছে, কিন্তু কিন্তু যেই শুনলো আরিফ কোনো মেয়েকে ছুঁয়েছে, তখনই নিজের ভেতর কেমন যেন একটা খারাপ লাগছে। কোথাও একটা কষ্ট হচ্ছে। যে সে গম্ভীর গলায় বলল, সব যদি সত্যি বাদ দিয়েই থাকেন, তাহলে ওই দিন রাতে আপনি ড্রিঙ্ক করেছিলেন কেন? আরিফ এক মুহূর্ত থেমে হালকা ভ্রুকুচকে বলল, ওটা ওই অয়ন, আমার বন্ধু, ওর জোরাজোরিতে হয়েছিল। সত্যি বলতে আমি নিজেও ইচ্ছুক ছিলাম না, কিন্তু অনেকবার না করার পরেও ও আমার হাতে গ্লাসটা দিয়ে দিয়েছিল। আর তখন নামি কাজ ঝাঁকিয়ে বলল, তাহলে তো প্রমাণ হলো আপনি এখনো নিজেকেই ঠিকভাবে পাল্টাতে পারেননি। আরিফ এবার একদম সামনে এসে নরম গলায় বলল, না নাওমি, আমি পাল্টেছি, কিন্তু আমি এখনো শেখার পথে আছি। আর তুমি পাশে থাকলে হয়তো একদিন পুরোপুরি একজন ভালো মানুষ হয়ে উঠতে পারবো। নামির চোখে তখন এক ঝলক বিশ্বাস খেলে গেল। হয়তো সে ঠিক বুঝে উঠতে পারছিল না বিশ্বাস করবে কি না, কিন্তু কোথাও একটা জায়গায় তার মনটা একটু নরম হয়ে গেল। নিশ্চিন্দ্র রাতের সেই ছাদ যেন একটু একটু করে তাদের দুজনের হৃদয়ে দূরত্ব কমিয়ে আনছিল।
কুয়াশা, নরম আলো আর দুজনের চোখে চোখ পড়ার মুহূর্তগুলো যেন সময়কে থমকে দিয়েছিল। আরিফের শেষ কথা শুনে নাওমি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর মৃদু হেসে বলল, আপনার বন্ধুরা সব সময় আপনাকে খারাপ পথে টানে বুঝি? না, আসলে আমি আগে এমনই ছিলাম, হালকা পাতলা মজা, দায়িত্বহীন জীবন। কিন্তু জানো, একটা মেয়ের জন্য কেউ নিজেকে পাল্টাতে পারে এটা শুধু বইয়ে পড়েছিলাম, বাস্তবে তোমার জন্য সেটা করেছি আমি। নাওমি এবার গম্ভীর মুখে তাকালো তার দিকে। আপনি জানেন, বিশ্বাসটা আমার জন্য সবচেয়ে বড় জিনিস। আমি ভয় পাই সেই সব মানুষদের যারা একটা মুখোশ পরে চলাফেরা করে। আজ এরকম তো কাল অন্যরকম। আরিফ একদম নাওমির সামনে এসে দাঁড়ালো, তার চোখে গভীর একটা মায়া, গলায় ছিল আবেগের চাপা সুর। তাই তো পাল্টেছি না আমি, তোমাকে পেতে হলে মুখোশ পরে থাকা যাবে না, সেটা বুঝেছিলাম। তোমার সামনে আমি একদম সত্যি মানুষটা হয়ে দাঁড়াতে চেয়েছি, আর আজ তোমার চোখে তাকিয়ে বলতে পারি, তুমি চাইলে আমি সারা জীবন এমনটাই থাকবো, শুধুই তোমার। নামির চোখে এক ঝলক জল চিকচিক করে উঠল। সে মাথা নিচু করে বলল, আপনি জানেন, এতদিন কেউ আমার জন্য এমন ভাবে কিছু করেনি। আমার চোখে চোখ রেখে এমন করে কেউ কথা বলেনি। হয়তো তাই আমার ভেতরে কোথাও একটু আপনার প্রতি ভরসা জমতে শুরু করেছে। আরিফ তার দিকে একটু ঝুঁকে এসে গলা নরম করে বলল, তুমি যদি চাও আমি প্রতিদিন এভাবেই তোমার পাশে দাঁড়াবো, ভুলগুলো ভুলে নতুন করে পথ হাঁটবো। আর আমি চাই সেই পথে তুমি আমার সাথেই হাঁটো। নাওমি, জানো, আমি কখনো কাউকে এভাবে অনুভব করিনি। তোমার এই চোখের চাওয়া একটা হাসি আমার পুরো অতীতকে পাল্টানোর জন্য যথেষ্ট। নামি চুপ করেছিল, চোখ নামিয়ে নিচে তাকিয়ে থাকলেও মুখে লজ্জা আর বিস্ময়ের ছাপ স্পষ্ট। তারপর আস্তে করে বলল, আপনি সবসময় এত কথা বলেন কেন? না, সব সময় বলি না, তবে তোমার সামনে এলে আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। শান্ত থাকা যায় না, মনে হয় যতটুকু বলা সম্ভব আজই বলে ফেলি, যদি কাল না থাকি। আপনার ভয় হয়? হ্যাঁ, ভয় হয়। যদি তুমি আমাকে একদিন ভুলে যাও, যদি আমার সম্পর্কে সবটা জেনে আমাকে দূরে ঠেলে দাও। আপনার কি আরো কোনো অতীত আছে নাকি? আরে না, আর কোনো কিছু নেই আমার জীবনে তোমার থেকে লুকানোর মতো। এই যে আমার সম্পর্কে এত কিছু জানলে, এখন কি দূরে ঠেলে দিবে আমায়? আর যদি না ঠেলি? তাহলে আমি নিজের সবকিছু দিয়ে তোমাকে আগলে রাখবো, তোমাকে আশ্রয় দেব এই বক্ষ পিঞ্জিরাই ভয়ঙ্করভাবে, এমন ভয়ঙ্কর আশ্রয় যার থেকে মৃত্যু ব্যতীত তোমার মুক্তি নেই। শুধু তুমি বলো, আমার পাশে থাকবে তো? নামি ধীরে ধীরে মুখ তুলে তাকালো তার দিকে। চোখে ছিল না কোনো সংশয়, শুধু একরাশ ভাবনা আর মৃদু মুগ্ধতা। তারপর আস্তে বলল, আমি সময় নিতে চাই, এক্ষুনি কিছু জানাতে চাই না। কিন্তু আজকের এই কথাগুলো আমার মনে থেকে যাবে অনেক দিন, হয়তো সারা জীবন। আরিফ হাসলো, চোখে শান্ত একটা দীপ্তি হাসি। এই মেয়েটাকে পাওয়ার জন্য যা করতে হয় করবে সে। তবু তার নাওমিকে চাই, চাই মানে চাই। নাওমিকে ছাড়া ও যেন মৃত একজন মানুষ। বসন্তকাল, 3 মাস কেটে গেছে, সময় এগিয়েছে, বছরের ঋতু বদলেছে, কিন্তু যেন শুধু ক্যালেন্ডারের পাতাই নয়, প্রকৃতির প্রতিটি শিরা উপশিরায় চারদিক যেন জেগে উঠেছে এক অপার রং ও ঘ্রাণে। শিমুলের রক্তিম ছটায় গাছে গাছে যেন সৌন্দর্য উপচে পড়ছে। মহুয়া, রাধাচূড়া, হালকা হলুদ আর কমলা গন্ধ মিলে এক মাদকতা ছড়াচ্ছে বাতাসে। নয়নতারা আর ক্যামেলিয়ার সৌন্দর্যে ছায়া ফেলছে কনক চাপার হলুদ রং। পলাশের আগুন আর কৃষ্ণচূড়ার জ্বলন্ত লাল মিলে যেন প্রকৃতি নিজেই প্রেমে পড়েছে অজানা কোনো আবেগের। কচি পাতার নতুন সবুজে ছেয়ে গেছে গাছের ডালপালা। রোদে হালকা চিকচিকে দীপ্তি চোখে লাগার মতো সুন্দর। এক প্রকার মৃদু সুবাসে ভেসে বেড়াচ্ছে সারা পরিবেশ, যেন বসন্ত নিজ হাতে অলঙ্কৃত করে সাজিয়েছে পৃথিবীটাকে। এই কমাসে অনেক কিছু বদলেছে, শুধু ঋতুই নয়। কিয়ারা এখন 9ম শ্রেণী পেরিয়ে 10ম শ্রেণীতে উঠেছে। রেহানা ভাবি, যার মুখে সদা এক ধরনের প্রশান্তি লেগে থাকে, তিনি এখন মা হতে চলেছেন। 2 মাসের অন্তঃসত্ত্বা, আর সবাই মিলে তার দিকে তাকিয়ে থাকে আগলে রাখার যত্নে, যেন কোনো সমস্যা না হয়। আর সবচেয়ে বড় বদলটা ঘটেছে নাওমির মধ্যে।
সে আর অতিথি নয়, এই বাড়িরই একজন হয়ে উঠেছে সে। ধীরে ধীরে নিঃশব্দে রান্নাঘরের গল্প, কিয়ারার হোমওয়ার্ক, রেহানার যত্ন, আফজাল চৌধুরীর চা, সব কিছুতেই যেন নাওমি একটানা জড়িয়ে গেছে। ঘরের মেয়ে আপনজনের মতো, তবে একটা জিনিসের পরিবর্তন হয়নি, যেটি সবচেয়ে প্রত্যাশিত ছিল এক সময়, বিয়ে। সেই শব্দটা যেন সবাই ভুলেই গেছে, অথবা ভুলে যাওয়ার ভান ধরে আছে। নামিকে কেউ আর জিজ্ঞেস করেনি সে কবে আরিফকে বিয়ে করতে চায়। আরিফ সবাইকে বলে দিয়েছে নামি যেদিন চাইবে সেদিনই হবে সবকিছু। নামি কখনো সেভাবে ভালোই হয়েছে, আবার কোনো কোনো রাতে মন খচখচ করে ওঠে। এই অনিশ্চয়তা, এই নীরবতা, এটাও কি একরকমের প্রত্যাখ্যান? সে কি আরিফকে বেশি অপেক্ষা করাচ্ছে আর ভাবে না সব ঠিক আছে? সেই একটু বেশি বেশি ভাবছে। আরিফ তো ওকে ভালোবাসে, আর এই কয়েক মাসে সেও আরিফকে ভালোবেসে ফেলেছে, কিন্তু মুখ ফুটে বলার সাহস হয়নি কখনো। কিন্তু তাদের মধ্যেও বন্ডিংটা খুব ভালো হয়েছে। এখন বেলা 12টা বাজে, কিন্তু বাড়িটা নিঃসার। আরিফ নিজের ঘরে নেই, কখন যেন বেরিয়ে গেছে। আফজাল চৌধুরী আর আরিয়ান দুজনেই অফিসে। কিয়ারা স্কুলে, রেহানা বিশ্রামে, হালকা অলস দুপুরে তার জন্য বরাদ্দ এখন। আর শাহানা চৌধুরী একটা জরুরি প্রয়োজনে বাইরে গিয়ে বেরিয়েছেন। সবাই যে যার কাজে ব্যস্ত। পুরো প্রাসাদময় বাড়িটার ভেতরে একমাত্র মানুষ নাওমি, সঙ্গে গৃহ পরিচারিকারা, যাদের পায়ের আওয়াজ আর বাসন ধোয়ার শব্দ ছাড়া বাড়ির আর কোথাও প্রাণ নেই। বহুদিন পর একাকী দুপুর, অন্তরটা যেন হঠাৎ হালকা হয়ে গেল, আবার খানিকটা ভারী। একঘেয়ামি মাথার উপর জমে থাকা মেঘের মতো ঘন হয়ে এলো। সময়ের কাঁটা যেন আর এগোয় না, এক জায়গায় থেমে থাকে, ঠান্ডা পাথরের মতো অনুভব হতে লাগলো চারপাশে। নামি জানে এই ঘরবন্দি একাকিত্ব বেশিক্ষণ ভালো লাগে না। মিফতাহ হলেও নেই, ওর মা অসুস্থ, তাই কয়েকদিনের ছুটি নিয়ে বাড়িতে গেছে সে। তাই নিজেকে একটু নাড়াচাড়া করানোর জন্য চুপি চুপি উঠে দাঁড়ালো। ধীরে ধীরে পা টিপে টিপে দোতলায় এলো, বারান্দা ধরে হেঁটে বেড়াতে শুরু করলো। একটা অচেনা সুরে গুনগুন করে গাইতে লাগলো। তার চুলগুলো আজ এলোমেলো করে খোলা, সামান্য বেনি করা, পেছনে নেমে থাকা লম্বা চুল হাওয়ায় হালকা দুলছে। চোখে একটা অন্য মনস্কতা, যেন সারা পৃথিবী থেকে খানিকটা কেটে নেওয়া কোনো স্বপ্নের ভেতর সে হাঁটছে। চারপাশে বসন্তের ফুল আর রোদ্দুর, অথচ তার মনখানি যেন অন্য এক ঋতুর ছায়ায় ঢাকা। কখনো নিচে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে, আবার কখনো রেহানার রুমে গিয়ে তাকে দেখে আসছে, আবার কখনো দোতলার করিডোরে হেঁটে বেড়াচ্ছে। এমনি একঘেয়ামি লাগছিল যে দুর্বাধ্য এক মনোজগতের ভেতরে নামি হারিয়ে যেতে লাগলো। ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠল আরিফের ঘরের দরজা। এতদিন এই বাড়িতে থেকেও সে কখনো এই ঘরে ঢুকেনি, অথচ এই ঘরের মানুষটি তাকে ভালোবাসে নিঃশব্দে, নিঃশর্তে। একটা অদৃশ্য টান তার হৃদয়ে গেঁথে দিয়েছে। নামি দম নিয়ে তাকালো দরজার দিকে। কি মনে করে যেন দরজাটা হালকা চাপ দিয়ে খুলে ফেললো। এক চিলতে গন্ধ ভেসে এলো, পারফিউম, কাঠের আসবাব আর প্রসারী পরিচ্ছন্নতা মিশ্র গন্ধ। ঘরটা যেন কোনো অভিজাত ম্যাগাজিনের পাতা থেকে উঠে আসা। প্রবেশ করতে চোখে পড়লো দেয়ালে আধুনিক কাঠের প্যানেলিং, হালকা নেভি ব্লু রঙে মোড়া দেয়াল, সাথে সোনালি আলোকছটার খেলা। ছাদের কোণে কোণে গাঢ় ছায়া ফেলা ঝুলন্ত লাইটিং, আর মেঝেতে নরম কাঠের ফিনিশিং। ঘরের মাঝখানে বিশাল একটা কিং সাইজের বিছানা, রয়্যাল ব্লু আর সাদা কম্বিনেশনের চাদরে মোড়া নিখুঁত করে সাজানো বালিশের শাড়ি। বিছানার মাথার উপরে দেয়ালে ঝুলানো আরিফের একটা ছবি, সাদা শার্টে, গিটার হাতে, হাসি মুখে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। ঘরের উত্তর দিকে লাগোয়া ব্যালকনি, কয়েকটা নাম না জানা ফুলের টব। ঘরের দেয়াল ঘেঁষে দুটো গার্ডেন চেয়ার আর ছোট একটা রাউন্ড টেবিল। ভেতরে এক সাইডে রাখা একটা 3 পাল্লার আলমিরার সাথে লাগোয়া একটা ড্রেসিং টেবিল। কিন্তু সবচেয়ে বেশি দৃষ্টি টানলো সেই ড্রেসিং টেবিলটা। একটু অন্যমনস্কভাবে ধীরে ধীরে নাম এগিয়ে গেল আরিফের ঘরের ড্রেসিং টেবিলটার দিকে। চকচকে কাচের আয়না, যার চারপাশে গেঁথে দেওয়া হালকা সাদা লাইটিং বর্ডার, ঠিক যেন একটা কোনো সিনেমা ড্রেসিং রুম। ব্যবহৃত আয়না, আলোগুলো মৃদু উষ্ণতায় চকচক করছে। আয়নায় প্রতিফলিত হচ্ছে ঘরের আরামদায়ক পরিবেশ আর নামের মুখ। সে দাঁড়িয়ে রইল আয়নার সামনে, নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো একটানা।
চোখে এক অদ্ভুত দীপ্তি, নিজের মধ্যকার এক নতুন নামিকে যেন দেখতে পেল সে। অতীতের সমস্ত ব্যথা, সমস্ত না পাওয়া, সমস্ত টানাপোড়েনের ভেতর থেকেও এই মেয়েটা আজ একটু বেশি পরিণত, একটু বেশি নিজের। হঠাৎই এক দুষ্টু হাসি ফুটে উঠল ঠোঁটে। ঢং করে কাঁধ নাড়িয়ে সে আয়নার দিকে তাকালো। একটা বাচ্চা সুলভ খেয়াল যেন আয়নায় নিজের ছায়ার সঙ্গে খেলছে। সে মুহূর্তে নামের মুখে যে নির্ভার আনন্দ, তা যেন কয়েক মাসের সব অনিশ্চয়তার ঋণ শোধ দিচ্ছিল। এক মুহূর্ত পরই বাইরে থেকে ভেসে এলো এক পরিচারিকার ডাক। চমকে উঠল সে। ম্যাম, নিচে একটু আসবেন? চমকে উঠল নাওমি। সেই নির্ভার মুহূর্তটা যেন আচমকায় ভেঙে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা স্বপ্নে মগ্ন মেয়েটা আবার বাস্তবে ফিরে এলো। হঠাৎই তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য ঘুরতেই আলমিরার সাথে ধাক্কা খেলো। ভারসাম্য হারিয়ে শরীরটা ধরে পড়ছিল সামনে, কিন্তু শেষ মুহূর্তে আলমিরার কিনারা ধরে নিজেকে সামলে নিল কিছুটা। কিছুক্ষণ হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল। মাথা নিচু করে তাকাতেই দেখলো আলমিরার নিচে একটা পুরনো ডায়েরি। চামড়ায় মোটা বাঁধায় ধুলো জমে আছে কোনায় কোনায়, কিন্তু তবু দৃষ্টি আটকে গেল সে বইটার উপর। যেন নিঃশব্দে তাকে ডাকছে কেউ। এক ধরনের কৌতূহল বুকের ভেতর ধীরে ধীরে জমে উঠল নাওমির। চোখে খেলে গেল এক ঝলক বিস্ময়। ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে ডায়েরিটা হাতে তুলে নিল। চামড়ার পৃষ্ঠে হালকা সোনালি হরফে আরবি অক্ষরে কিছু একটা লেখা। খুব ব্যক্তিগত কিছু মনে হচ্ছে, হয়তো আরবের কোনো গোপন অনুভব অথবা পুরনো দিনলিপি। ঠিক তখনই আবার নিচ থেকে ভেসে এলো পরিচারিকার কণ্ঠ। ম্যাম, নিচে একটু আসবেন? এক মুহূর্তে দ্বিধা, হাতটা সরে গিয়েছিল। ডায়েরি রেখে দেবে ভেবেছিল, কিন্তু না, এবার আর পিছিয়ে গেল না সে। ডায়েরিটার ধুলো ঝেড়ে বুকের সঙ্গে আলতো করে জড়িয়ে নিল। চোখে মুখে কৌতূহলের ছাপ, বুকের গভীরে এক নতুন আগ্রহী নাওমি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। নিচে আসতেই দেখলো বিশাল একটা ফুলের তোড়া, তাতে একটা চিরকুট আছে। তাতে লেখা, তাজা ফুলগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, তাই তো আমার কেশবতী মিনি মাউসের জন্য পাঠালাম। জানি না তোমার ভালো লাগবে কিনা। দুপুরে খেয়ে তৈরি হয়ে থেকো, তোমাকে নিয়ে শপিংয়ে যাব। চিরকুটটা পরে এক চেলতে হাসি খেলে গেল নামের ঠোঁটে। সে আর কিছু না ভেবে তোড়াটা নিয়ে চলে গেল নিজের কক্ষে। সকাল থেকে সায়ানের অফিসে উৎসব মুখর পরিবেশ। প্রতিটি মুখে হাসি, প্রতিটি করিডরে ব্যস্ততা। কারণটা যথেষ্ট গর্বের। জাতীয় পর্যায়ে সম্মাননা পেয়েছে তাদের কোম্পানি। মাসের পর মাসের পরিশ্রম, দীর্ঘ মিটিং এবং সবার সম্মিলিত প্রচেষ্টার ফল আজ এই প্রাপ্তি। এই উপলক্ষে সন্ধ্যায় আয়োজিত হচ্ছে একটা চমকালো পার্টি, যেখানে থাকবে শহরের নামকরা মানুষজন, ব্যবসায়ী থেকে মিডিয়ার প্রতিনিধিরা। সায়ানের মাকে ইনভাইট করা হয়েছে। সায়ান ওই অফিসের স্টাফ বলে। দুপুরে অফিস থেকে বের হলো সায়ান। বাসায় ফিরে মাকে নিয়ে বেরোলো শপিংয়ের জন্য, পার্টিতে পরার জন্য মতো কিছু মানানসই ড্রেস কেনার জন্য। সিতারা ফেরদৌসের চোখে মুখে এক ধরনের আভিজাত্য, পরিপাটি করে শাড়ি পরা, মুখে হালকা প্রসাধনী, ঠোঁটে নরম গোলাপি লিপস্টিক। একদম রুচিশীল এক বাঙালি মা। ছেলের এই বড় প্রাপ্তিতে তিনি নিজেও ভীষণ খুশি। গাড়িতে বসে সিতারা বললেন, আজকে কিন্তু আমার জন্য একটা ভালো শাড়ি কিনবি, পার্টিতে তো আমাকেও মানিয়ে চলতে হবে। চোখে রসিকতা, গলায় হালকা হাসির সুর। সায়ান হেসে গড়িয়ে পড়ল। তোমাকে তো এমনি সুন্দর দেখায় মা, শাড়ি কেবল বাহানা। সিতারা একটু ভ্রু কুঁচকে বললেন, এত প্রশংসা করলে কিন্তু সন্দেহ হয়, দেখিস আবার নিজের জন্য কিছু না কিনে শুধু আমার শাড়ি কিনিয়ে ছাড়িস না। মায়ের কথায় হাসলো সায়ান, তারপর বলল, না মা, আজ কিন্তু ঠিক করেছি নিজের জন্য একটা কোট সেট কিনবো, পুরনোগুলো একেবারে মানায় না। আর মা ছেলে কেউ আর কোনো কথা বলল না। গাড়ি ছুটে চলেছে শহরের আভিজাত এক শপিং মলের দিকে। রাস্তার দুপাশে গাছপালা, ট্রাফিকের ধীর গতি, জানালার ওপারে নরম রোদ পড়েছে সিতারার গালে। হঠাৎ সিতারা অন্য প্রসঙ্গ তুললেন, আরিয়ানের বউ রেহানাকে একদিন গিয়ে দেখে আসতে হবে, ও তো এখন অন্তঃসত্ত্বা। আর আন্টির ফোন দিয়ে বলল আজ। সায়ান মাথা নাড়ল। হ্যাঁ মা, আমাকেও ফোন করেছিল, শুনেছি 2 মাস হয়েছে। রেহানা আর আরিয়ান খুব খুশি। সিতারা একদম দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, ওদের পরিবারের সবাই খুব মিশুক, বিত্তবান বলে কখনো অহংকার করতে দেখিনি, সবাই অনেক ভালো।
আর আবির হয়তো সে একটু উশৃঙ্খল, কিন্তু ছেলেটার মধ্যে একটা স্থিরতা আছে। নমির সঙ্গে কেমন মিশে গেছে আমি শুনেছি। সায়ান এক মুহূর্তের জন্য চুপ করে গেল। নামের নাম আসতেই মুখটা একটু কঠিন হয়ে উঠল, তবে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, এখন নামি এই পরিবারের একজন সদস্য হয়ে উঠেছে। ওদের সম্পর্কটা বেশ পরিণত বলেই মনে হয়। সিতারা বুঝলেন ছেলের কণ্ঠে হালকা সুর বদলেছে, তবু কিছু না বলে মৃদু হেসে জানালার বাইরে তাকিয়ে থাকলেন। বুঝতে পারছিলেন কিছু কিছু আবেগ থেমে গেলেও চিহ্ন রেখে যায়। শপিং মলের কাছাকাছি এসে গাড়ি থামলো। আলো ঝলমলে ফটকের সামনে নামলেন মা ছেলে। ঝলমলের আলো, মানুষের ভিড় আর গ্লাসের দেয়াল জুড়ে ছড়ানো নানান ব্র্যান্ডের রঙিন পোস্টার মলটা যেন আধুনিকতার আলোয় ম্লান করছে। চারদিকে নরম সুরের মিউজিক বাজছে, প্রতিটা দোকানে যেন চোখ ঠেকার মতো সাজানো। মা ছেলে হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলো। একটা দোকানের সামনে এসে সিতারা ফেরদৌস নরম হাসিতে বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।